রাতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ওটা কি তাহলে এসএফআইদের বা বামেদের কেনা সম্পত্তি? না, দাদা, প্রথমে সি নিউজ মিডিয়া তোমায় স্বাগত জানাই। ইতিমধ্যে রাজ্য সরকারের 100 দিন অতিবাহিত হয়েছে। সরকার তার নিজের কাজের খতিয়ান তুলে ধরেছে। এই 100 দিনের কাজের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? 100-তে 100 মানুষ মূল্যায়ন করছে, তো মানুষ খুশি। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে, মহিলাদের ভ্যাকসিন থেকে শুরু করে, ট্রান্সপোর্ট ফ্রি থেকে শুরু করে, কালী ক্ষেত্রে প্রত্যেক মহিলাদের জন্য, আমাদের জীবন্ত দুর্গাদের জন্য আজকে সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে, আমি বাঙালি ভারতীয় হিসাবে বলব। আর একটা যে বিষয় উঠে আসছে, আমরা দেখছি যে এসএফআই এর দাপাদাপিতে রাতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ওটা কি তাহলে এসএফআইদের বা বামেদের কেনা সম্পত্তি? না, অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যাদবপুরে হিংসাটা, এই যে সিস্টেমটা, এটা খুব নতুন নয়, এটা চলে আসছে। ওখানে আমাদের মনে আছে যে এই বিশ্ববিদ্যালয়ের শিখরে রয়েছেন হচ্ছে ঋষি অরবিন্দ, তৎকালীন বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ, যিনি ভারতীয় জাতীয়বাদকে সনাতন ধর্মের চেতনার সঙ্গে যুক্ত করেছিলেন। অথচ আজও যাদবপুরের মাটিতে এমন শক্তি সক্রিয়, যারা জাতীয়তাবাদ ও হিন্দু ঐতিহ্যকে অবজ্ঞা করাকে নিজেদের রাজনৈতিক পরিচয় হিসেবে গণ্য করে। স্বপ্নদ্বীপ কুণ্ডুর মর্মান্তিক পরিণতি আমাদের এই অন্ধকার রাজনীতির নির্মম মূল্য মনে করিয়ে দেয়। এই বাংলায় বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান, যুক্তি, গবেষণা ও মত প্রকাশের স্বাধীনতার কেন্দ্র, এবং ভারতীয় জনতা পার্টির নিজস্ব কোনো ছাত্র সংগঠন নেই। এবং আমরা মনে করি প্রত্যেক ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, সব জায়গা থেকে রাজনৈতিক মুক্ত হবে। ওখানে মুক্ত চিন্তা হবে, গবেষণা হবে, ভারতবর্ষের শৌর্য শক্তির জন্য, বিকাশের জন্য তারা কাজ করবে। তাদের নিজেরও বিকাশ হবে, ভারতবর্ষের আগামী প্রজন্ম ভারতবর্ষের জন্য, ভারত মায়ের জন্য কাজ করে যাবেন এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন। আপনি মুক্ত রাজনৈতিক চিন্তা ভাবনার কথা বললেন, কিন্তু ওখানে তো কোনো অন্য রাজনৈতিক মনোভাব সম্পন্ন ছাত্রছাত্রীরা জিডি করতে পারবে না, কেন? হ্যাঁ, কাল দেখুন, আজকে মুক্ত রাজনীতি মানেই তো, ধরুন আমরা মুক্ত কথা বলতে পারবো মানেই তো নিজের মা বাবা সব শুদ্ধ, তো তাদেরকে গাল দেওয়াটা মুক্ত রাজনীতির কথা না। যেমন ভারতের টুকরো ভঙ্গি, ওখান থেকে স্লোগান ওঠে, ওখান থেকে আপনার যারা ভারতবর্ষে সব কিছু ক্ষতি চান, যারা জঙ্গি, তাদের আজাদি চাওয়া হয়। তো সুতরাং সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে মুক্ত চিন্তা মানে হচ্ছে ভালো চিন্তা, যেটা শরীর গঠন করবে, যেভাবে স্বামীজি ভাবতেন, যেভাবে ঋষি অরবিন্দ ভাবতেন, যার মূর্তির সামনে দাঁড়িয়ে তারা যেভাবে আজকে নানা রকম গাঁজা মদ এসব সেবন করেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো সেখান থেকে বেরিয়ে এসে ঋষি অরবিন্দর আদর্শে যে যাদবপুর ইউনিভার্সিটি তৎকালীন যে বললাম, তো সেখান থেকে বেরিয়ে এসে তার সাথে সমকালীনভাবে আজকে ঋষি অরবিন্দর যে চিন্তাধারা, তার সাথে এগিয়ে চললেই ভারতবর্ষের মঙ্গল, যাদবপুরের মঙ্গল, যাদবপুর ইউনিভার্সিটির মঙ্গল। তার কারণ হচ্ছে ডেমোক্রেটিক্যালি পুরো যাদবপুর অঞ্চলের প্রত্যেকে কিন্তু চায়, সেখান থেকে বেরিয়ে এসেই কিন্তু আমি দেখেছি যে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদী চিন্তাধারার লোকজনকে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জিতিয়েছেন। তো সুতরাং এটা বলা যায় যে ওখানকার যে মানুষ, ওখানকার যে চিন্তাধারা, সেটা বদলেছে। বদলে যাওয়ার ফলে আজকে কিছু লোকেদের বৈদেশিক মদত নিয়ে নানা রকম কাজ করার চেষ্টা করছে, সেটা সফল হবে না। সেটা প্রত্যেক জাতীয়তাবাদী ভারতীয়রা সেটা রুখে দেবে। অপরদিকে আমরা দেখছি যে তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছি যে বেআইনি বা অনিয়ম করে বিভিন্ন হোটেলের অনুমতি দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। না, আমরা তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জিনিসের অডিট হোক,
সেটা আপনার বেআইনি বিল্ডিং থেকে শুরু করে অগ্নিনির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে এভরিথিং। তার কারণ হচ্ছে পুরো পশ্চিমবঙ্গটা পুরো ঘেটে হয়ে রয়েছে। সেখান থেকে যদি বাঁচাতে হয় নাগরিকদের, তাহলে পুরো পুরো আপাদমস্তক তার চেঞ্জেস করতে হবে এবং ভেঙে ফেলা ঘুরিয়ে ফেলা, তাহলে কতবারই ভাঙবে, তাহলে তো ভেঙে ঘুরিয়ে ফেলতে হবে। তার কারণ লাস্ট 15 বছরের এই তোমার সিন্ডিকেট সরকার, তার আগের বছরের তোমার একটা কমিউনিস্ট সরকার, তারা যথেচ্ছভাবে কলকাতাকে ধ্বংস করছে, কলকাতার জলবায়ু ধ্বংস করেছে, কলকাতার জমি ধ্বংস করেছে, কলকাতার গ্রিন বেল্ট ধ্বংস করে দিয়েছে। তো সুতরাং ওই রামসার বলে শুধু বড় বড় বোর্ড লাগালে হবে না, তারা যেটা ধ্বংস করে দিয়েছে সে ঋত গৌরব ফিরিয়ে আনার জন্য 100% অডিট করে এবং বিজ্ঞানসম্মতভাবে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি যেটা করা দরকার সেটা করতে হবে। তাহলে দেখতে গেলে 15 বছর তৃণমূল আমলে কোনো ধরনের ফায়ার অডিট করাই হয়নি তো। না, করা হয়নি তো। তুমি দেখতে পাচ্ছ তো একটার পর একটা মোমো, তোমার ওয়া মোমোর ঘটনা, তারপর তোমার বকটুয়ের ঘটনা, সব জায়গায় কি দেখছো? শুধু বকরা খাওয়ার জন্য যে যেন তেন বকরা নিজের লোককে নিজে মেরেছে এবং নিরীহ মানুষের প্রাণ গেছে, নিরীহ মানুষ পুরো মারা গেছে। তুমি একটার পর একটা ঘটনা বলো না। তারাপীঠে সেখানে যে জলের কানেকশন, যেখানে যে কানেকশন, সেটা কানেকশন ঠিকঠাক যাবে কিনা সেটাই ঠিকঠাক জানেন না ওরা। আর তোমার ওয়া মোমো বলো না, কি অবস্থা হলো। তুমি এই এই এই- এই তোমার যে পাকশিটি যেখানে এখন আগুন লাগলো, তার অবস্থা ভাবো, পুরো বেআইনি, দেখে বোঝা যাচ্ছে বেআইনি। সেখানে নাকি হোটেল এতগুলো রুম করে চালাচ্ছে। আমি মনে করবো শুভবদ্ধ সম্পন্ন এই হোটেল মালিক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, ব্যবসাদার থেকে শুরু করে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে প্রাণে বাঁচানোর জন্য, আপনারা কেউ চাইবেন না যে আপনার প্রিমাইসিসে এসে বা আপনাদের নিজেদের কোনো রকম ক্ষতি হোক। আপনারা দয়া করে নিয়ম মাফিক সবটা করুন। নিয়মটা হয়ে গেলেই তাহলে সবাই ঠিক থাকবে। তার কারণ হচ্ছে এখন আইনের শাসন প্রণয়ন হয়ে গেছে। আইনের যেটা দ্বারস্থ, যে আইন যেভাবে চলবে সেভাবে আপনারাও চলুন, তাহলে আমরা সবাই ভালো থাকবো, বাঙালি ভালো থাকবো। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজ্যে আসছে আরো 50টি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সাথে তারা যৌথভাবে কাজ করবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা পালন করবে? একদম পালন করবে। তুমি দেখেছো তো তার গতকাল আপনার হাইকোর্ট কিছু পুলিশের রিক্রুটমেন্টটা আবার স্থগিতাদেশ দিয়েছে। আমাদের তখন প্রচুর প্রচুর লোক দরকার, 10 কোটির যে অনুপাতে যেভাবে করে পুলিশিং দরকার, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছে নেই। তো সেই জন্য কিন্তু মানুষের নিরাপত্তা দিতে হবে। দেখতে পাচ্ছি একটার পর একটা জঙ্গি ধরা পড়ছে, আর কত যে জঙ্গি কোথায় কোথায় রয়েছে তার জন্য চিরুনি তল্লাশি দরকার। সেই জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়া হয়েছে। আর যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সেই জন্য আমরা সহজে পাচ্ছি এবং ভারতবর্ষের নাগরিকদের প্রত্যেকটা তোমার সিকিউরিটি দেওয়ার অঙ্গীকার বদ্ধ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শুভ হিন্দু সরকারের, শুভ হিন্দু অধিকারের নেতৃত্বে যেটা গঠন হয়েছে, তাদের সেই অঙ্গীকারবদ্ধ। সেই জন্যই তারা কেন্দ্রীয় তোমার যে প্যারামিলিটারি ফোর্স, তাদের সাহায্য নেওয়া হচ্ছে। এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি উদ্ধারের কথা বললেন, কিন্তু এই চিত্র তো আমাদের কাছে নতুন নয়। এর আগেও আমরা বাংলা থেকে জঙ্গি উদ্ধারের ঘটনা দেখেছি, এবং যখন ভারতের অন্যান্য রাজ্যে বিভিন্ন জঙ্গির উদ্ধারের ঘটনা বা তাদের পাকড়াওয়ের ঘটনা ঘটে, এবং তার সাথে বাংলা যোগসূত্র দেখা যায়। কেন? ডিফারেন্সটা হচ্ছে কি জানো তো? ডিফারেন্সটা হচ্ছে এর আগে জঙ্গি ধরতে হয় গুয়াহাটি নয় কাশ্মীর থেকে পুলিশ এসে জঙ্গি ধরতো, আর এখন আমাদেরই এসটিএফ, ওই সেম এসটিএফ, সেম পুলিশ, তারাই ধরছে, কারো সাহায্য নিতে হচ্ছে না। আমরা আবার উল্টো জায়গায় অন্যান্য রাজ্যে সাহায্য করছি। আসলে এটাই হচ্ছে পরিবর্তন, চিন্তাধারার পরিবর্তন হয়েছে। ভয় থেকে সরে গিয়ে আমরা ভরসার যে সরকার চলে এসছে, মানুষও ভরসা করছে, যেন সব রকম ইন্টেলিজেন্স আজকে তার প্রতিফলিত হয়েছে। এবং দেখতে পাচ্ছ আমাদেরই সেই পুলিশ, যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকতো, যে পুলিশ দোকানের ঢুকে গিয়ে নিজেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করতো, সেই পুলিশই আজকে ওই জঙ্গিদের ধরছে। তাহলে সেই পুলিশদের তৃণমূল আমলে কাজ করতে দেওয়া হয়নি? না, খিচুড়ি প্রদান করতো। আইপিএসরা গিয়ে মমতার বাড়িতে খিচুড়ি দিত, এই হচ্ছে পুলিশের ডিউটি ছিল। মানুষকে মজা দিত না এই আগের সরকার, যা তা ভাবে ডিল করতো। আমরা দেখেছি কিভাবে উনি কথা বলতেন, নানা রকম ভাষায় ওনাদেরকে কথা বলা হতো, গালাগাল দেওয়া হতো, আমরা দেখেছি নিজের চোখে। তো এবং আমরা তো সেই ছবিও দেখেছি যে কমিশনার গিয়ে, আইপিএসরা গিয়ে খালি পায়ে দাঁড়িয়ে এখন খিচুড়ি বিতরণ করছে। এটা তো তাদের কাজ নয়, তাও ইউনিফর্ম পরে। কত বড় অমর্যাদা! তাহলে বলতে গেলে বাংলাকে নিরাপদ আশ্রয় বা একটা সেফ করিডোর হিসেবে ব্যবহার করেছে এতদিন ধরে জঙ্গিরা। হ্যাঁ, 100%। আরে আগে তো নিরাপদ হিসাবে ব্যবহার করতো, তারপর তো তৃণমূল আমলে তারা সেফ হাউস হিসেবে ব্যবহার করতো। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসছে, অনেকাংশে বেরিয়ে এসছি। এবং শুধুমাত্র সরকারের না, প্রত্যেক নাগরিক সে দায়িত্ব নিজের এলাকা, নিজের সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। কোনো রকম সন্দেহভাজন কিছু দেখলে আপনি ইমিডিয়েটলি প্রশাসনের দ্বারস্থ হন। ইতিমধ্যে আমরা দেখেছি রিষ্টা শ্রীরামপুর এলাকা থেকেও জঙ্গি উদ্ধারের ঘটনা ঘটেছে। হবে তো। তুমি বড়া পশ্চিমবঙ্গে তুমি দেখেছো যে আজকে এসআইআর এর বিরোধিতা কেন করা হয়েছিল? বিকজ অফ দিস রিজনস। তোমার যেই বিরোধিতা কারা করেছিল,
তারা হচ্ছে কোনোদিনও ভারতবর্ষের ভালো চায় না। সে 370 থেকে শুরু করে, সিএ থেকে শুরু করে, ফার্মার বিল থেকে শুরু করে, ওয়াকফ তোমার আইন প্রণয়ন থেকে শুরু করে সব জায়গায় তার বিরোধিতা করেছে। তার কারণ হচ্ছে বলিষ্ঠ ভারতবর্ষ করলে তাদের রাজনৈতিক ফায়দা তুলতে পারবে না, তো সুতরাং তারা সবসময় তার বিরোধী করবে। সে জঙ্গির সাথে হাতে হাত মিলিয়ে হোক আর যেভাবে হোক। তুমি দেখতে পাচ্ছ না, জঙ্গি সংগঠনের একজন নেতাকে মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছিল আমাদের আপার হাউসে রাজ্যসভার মেম্বার হিসেবে। তো সুতরাং এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বেরোতে হবে। আমাদেরকে বলিষ্ঠ ভারতবর্ষ করার জন্য বলিষ্ঠ বাংলা করতে হবে। আমরা শুধু বিকশিত ভারত, শুধু আপনার বাংলাকে বিকশিত না করে বিকশিত ভারত পসিবল না। সেই জন্য 2047-এর মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন, তার সাথে সাথে বিকশিত বাংলাও হবে। দাদা, অপরদিকে আমরা দেখছি যে সুপ্রিম কোর্টে যে মমতার বিরুদ্ধে ফাইল চুরির মামলা হয়েছিল, সেই আত্মসমর্পণ করলো সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি। এখন সিবিআই তদন্ত চাইছে মমতার আইনজীবী। সেটা হোক, সিবিআই তদন্ত হোক, তদন্ত করে বার করা হোক। তার কারণ হচ্ছে এখন আর সিবিআই তদন্ত করতে গেলে মমতার পুলিশ গিয়ে তাদেরকে মারবে না, তাদের উপরে কেস দেবে না। তার কারণ হচ্ছে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আইনের শাসন হয়েছে, আইনের পথে চলবে। সিবিআই তদন্ত হোক, ইডি হোক, যা কোর্ট বলবে সেইভাবে তদন্ত চলবে এবং একদম শিকড়ে দেওয়া হবে যে কিসের জন্য কি অসুবিধা হয়েছে, তার ব্যবস্থা নেওয়া হবে। সে মমতা ব্যানার্জি হোক, অভিষেক হোক আর যেই হোক, আইনের পথে চলে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা হবে। তৃণমূল আমলে আমরা দেখেছিলাম অযোগ্যদের রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন মমতা। সেই শূন্যপদ বাতিল করে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। হ্যাঁ, পুরো সরকারটা যদি হাইকোর্টে ক্ষমতা থাকতো মানে বাতিল করে দেওয়া হতো। তার কারণ হচ্ছে এমন কিছু মমতা ব্যানার্জির সরকারে হয়নি যেটা ঠিকঠাক আইন মোতাবেক হয়েছে। সেই জন্যই জনগণ গণতন্ত্রের পদ্ধতিতে সরকারটাকে বাতিল করে দিয়েছে। তো সুতরাং যেই আমরা বারবার চিৎকার করে বলতাম, তোমাদের ক্যামেরার মধ্যেও বলেছি যে সুপার নিউমেরিকটা বেআইনি বেআইনি বেআইনি, আর সেটা প্রমাণিত হলো। দেখা যাচ্ছে অভিষেকের আমতলার দলীয় কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়িয়ে দিল হাইকোর্ট। আমরা যেহেতু আইনের শাসন চলছে, আইনের যেমনভাবে চলবে সেটা আমরা মেনে নেবো। আর হাইকোর্ট সর্বোপরি, কোর্ট সর্বোপরি যেরকমভাবে বলবে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার সে কথাটা মেনেই চলবে। একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠানের কথা জেনেছি, বিভাজন বিভীষিকা। তৃণমূল আমলে আমরা দেখেছি যে এই যে দেশভাগের আসল ইতিহাস বরাবর চাপা দিয়ে আসার চেষ্টা করা হয়েছে, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং থেকে শুরু করে কেন বিভাজন হয়েছিল এই সমস্ত বিষয়। কিন্তু বর্তমান সরকার সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছেন। তাহলে কি এতদিন আমাদের দিক থেকে ইতিহাসটা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ, তৃণমূল? 100%। তার কারণ হচ্ছে তুমি বলো না, আজকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীদের সে কথা হতো না, সেখানে এপাং ওপাং জপাং হতো। এবং সেখানে তোমার সিঙ্গুরের সেই মানে একটা যেই আন্দোলনটা পশ্চিমবঙ্গকে কালো একটা দিন শিল্প তাড়িয়ে দেওয়ার, সেটাকে পাঠ্যপুকে নিয়ে এসেছিল। তো সেখান থেকে বেরিয়ে এসছে না, সেখান থেকে মানুষ বেরিয়ে এসছে। এখন ঋষি অরবিন্দ থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, যারা সত্যিকারের পশ্চিমবঙ্গ গড়ার জন্য, ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের জীবনী পড়ানো হবে এবং তাদের যে সত্যিকার ইতিহাস, তাদের যে জীবন কাহিনী, সেটাই পাঠ্যপুস্তকে আসবে। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে এবং সেখানে আজকে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, IIM থেকে শুরু করে, বিদগ্ধ পণ্ডিত থেকে শুরু করে স্কলাররা ওই সিলেবাস কমিটির মধ্যে আছেন। তারা ঠিক করবেন যে আমাদের যে আগামী প্রজন্ম তারা কি পড়ে মানুষ হবে। একদম শেষ একটা প্রশ্ন করব। নতুন রাজ্য সরকার আসার পর থেকে আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তৃণমূল আমলে, তাদের সবার মামলা নতুন করে করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু বর্তমানে দেখছি যে বিজেপির সাথে জড়িত অনেকেই বা বিজেপির দলীয় কর্মী, অনেক নেতারা আছে জেলা এবং ব্লক স্তরে, তারাও অনেক সময় দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তোলাবাজির বিভিন্ন ঘটনা সামনে আসছে। তাহলে রাজ্য সরকার এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? তুমি জানো যে আমি তোমার নাম বলছি না, নাম বলে তার বিব্রত করব না। আমার ওখানেই, আমি যে কসবার বাসিন্দা, সেখানকার অনেক নেতা, বড় বড় নেতা, যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল, মাননীয় সভাপতির তোমার একটা ফোনে অ্যারেস্ট হয়ে জেল খেটেছে। তো সুতরাং সাবধান হয়ে যান ভারতীয় জনতা পার্টি। 350 জন কার্যকর্তার বলিদানের পর আজকে আমাদের এই ক্ষমতা হস্তান্তর হয়েছে। মানুষ আমাদেরকে যেভাবে আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদকে ক্ষুণ্ণ করবেন না। যেটা ক্ষুণ্ণ করার অধিকার কাউকে দেয়নি। পার্টি নির্ধারিত আইন অনুযায়ী, পার্টি নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনাদের প্রত্যেকে কাজ করতে হবে। পার্টি দেখছে, পার্টি সব রকম ব্যবস্থা নেবে। পার্টি শুধু দেখছে, সময় মতো শুধরে যান, নাহলে পার্টি শুধরে দেবে। অসংখ্য ধন্যবাদ।